অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তারা ঠিক ছাত্রলীগ আওয়ামী লীগ যা যা করেছে হুবহু তাই তাই করছে। ঠিক সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী যা যা করেছে এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী তাই তাই করছে। ছাত্রদল কোথাও ন্যূনতম আইনকে তোয়াক্কা করছে না, কারণ তারা জানে আইন প্রয়োগকারীর সংস্থার যে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তিনি তাদের লোক এবং তিনি তাদেরকে এসবের অনুমতি দিয়ে দিয়েছেন। যখন মানুষ দেখতে পাচ্ছে যে ছাত্রদল যেখানে সেখানে যাত্রার উপর হামলা করছে, জৈন্তাপুরে হামলা করছে, কানাইঘাটে হামলা করছে, সিলেটে হামলা করছে, শ্রীমঙ্গলে হামলা করছে, বিরোধী দলের প্রত্যেকটা সমাবেশে হামলা করছে, হলে হলে হামলা করছে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার কোনো ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে না, পুলিশের সামনে হামলা করছে, পুলিশের ওপর হামলা করছে, তখন আইন সংস্থা আইন প্রয়োগ করা হচ্ছে না। তারা জুলাইয়ের জন্য কোনো প্রদর্শনী অনুষ্ঠান, কোনো অনুষ্ঠানের আয়োজন করতে দিচ্ছে না। ছাত্র শিবিরকে তারা আলটিমেটাম দিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে 5 মিনিটের মধ্যে তোমাদের জুলাই প্রদর্শনীর আয়োজন সব গুটিয়ে ফেলো। কি মারাত্মক এক সন্ত্রাসী সংগঠন ছাত্রদল, মাত্র 5 মিনিটের জন্য সময় দিয়েছে ছাত্র শিবিরকে। ভাই 38 বাজে 5 মিনিটের ভিতরে এটা নামাতে বলবেন কি সুশীল বক্তব্য দিয়ে ভাই আমাদের এটা নিয়ে কথা বলা দরকার নেই। সুশীল বক্তব্য দিয়ে 5 মিনিটের ভিতরে এটা নামাতে বলবেন। কারো পিতৃ পরিচয় নেই, কারো পরিচয়ই নেই, এরকম লোকজনকে ছেলেপেলেকে ধরে নিয়ে এসে তাদেরকে দিয়ে হামলা করে ছাত্রদল, পরে ছাত্র শিবিরের সেই সব প্রদর্শনীতে ভাঙচুর চালায়। ছাত্র শিবির যদি ছাত্রদলকে রুখে দাঁড়ায়, বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এমন কোনো জনপদ নাই যেখানে ছাত্রদল 5 মিনিট টিকে থাকতে পারে। শিবিরের গায়ে হাত দিয়ে কেউ টিকে থাকতে পারে নাই। শেখ হাসিনা 16 বছর স্বৈরাচার ছিল, শিবির জামাত শেখ হাসিনাকে উৎখাত করেছে, এটা ভুলে গেলে চলবে না। গো ব্যাক লন্ডন, এই সময়টা চলে এসেছে। আমরা জামাতের আমিরের কাছেও জানতে পারলাম, দেখলাম তার বক্তব্যে মোটামুটি তিনি একটা ইঙ্গিত দিয়ে ফেলেছেন। তিনি যেহেতু বেফাস কোনো কথা বলবেন না, তিনি বলে ফেলেছেন যে হয়তো খুব শীঘ্রই আমাদেরকে সরকার পতন আন্দোলনে নামতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন সরকারের পতন ঘণ্টা শুরু হয়ে গেল। 2024 সালে আগস্টের এই মুহূর্তটা ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত। 2024-এর 4 আগস্ট এবং 5 আগস্ট, এই 2টা দিন বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি মনে থাকার মতো দিন। 4 আগস্ট যারা সিদ্ধান্ত নিয়েছিল জীবন যায় যাক, তবু ফ্যাসিবাদ থেকে মানুষ মুক্তি পাক, তারা রাস্তায় নেমে এসেছিল নিজের পরিবার নিয়ে, নিজের সন্তানকে সাথে নিয়ে। সন্তানকে ঘরে ধরে রাখতে না পেরে তাদের হাতে লাঠি তুলে দিতে বাধ্য হয়েছিল বাবা মায়েরা। তাদেরকে এক প্রকার যুদ্ধ সাজে সজ্জিত করে রাস্তায় নামতে দিতে বাধ্য হয়েছিল বাবা মায়েরা, এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা করে বাবারা এবং মায়েরা উভয়ই রাস্তায় নেমে এসেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আজ আর কেউ ঘরে থাকবেন না। তারা এটা বুঝতে পেরেছিলেন আজ যদি আমি আমার সন্তানের ভালোবাসায় তাকে আটকে রাখি, আজ যদি আমি আমার সন্তানের আমার নিজের ভালোবাসার কারণে নিজের জীবনের মায়া করে ঘরে পড়ে থাকি, তাহলে এই ফ্যাসিবাদ এত রক্তক্ষয়ের পরেও টিকে যাবে। ফ্যাসিবাদকে উৎখাতের জন্য সেদিন সাধারণ মানুষের এই সিদ্ধান্তটাই ছিল সবচেয়ে বড় কঠিন সিদ্ধান্ত। অনেক বাবা মা সারা রাত ধরে কান্নাকাটি করেছেন, চিন্তা করেছেন কি করবেন, কারণ ফেসবুকে, সোশ্যাল সাইটে একটাই প্রচারণা ছিল রাস্তায় কেউ খালি হাতে নামবেন না এবং কেউ ঘরে বসে থাকবেন না। সত্যি বলতে কি, জুলাই আগস্টের এই সময়টা মানুষ নিজের সন্তানের চেয়ে জুলাই যুদ্ধে নিহত সেই সন্তানদেরকে নিজের সন্তান মনে করতে শুরু করেছিলেন। এই সময়টাতে মানুষ, ছাত্ররা নিজের ভাইকে শুধু ভাই নয়, বরং এই জুলাই যুদ্ধে আহত শহীদ প্রত্যেককে নিজের ভাই মনে করে তাদের রক্তের বদলা নেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল। তাদের এই অনুভূতি, তাদের এই ভ্রাতৃত্ববোধ বিজয় ছিনিয়ে এনে দিয়েছে। আমরা কেউ সেদিন ঘরে বসেছিলাম না, প্রত্যেকের মতো করে রাস্তায় নেমে এসেছিলাম। জীবনের সব ধরনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিলাম। ব্যাংকাররা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল এবং তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যে তাদের চাকরি থাকবে কি থাকবে না ফ্যাসিবাদ যদি উৎখাত না হয়। তারপরও তাদেরকে এইটাই বলা হয়েছিল যদি আজকে আপনারা
চাকরি বাঁচানোর জন্য ব্যাংকে যান, কর্মক্ষেত্রে যান, রাস্তায় না আসেন, মনে রাখবেন আগামীকাল আপনাদের ব্যাংক এবং চাকরি দুটোই যাবে। এই দেশ রক্ষার দায়িত্ব শুধু কতিপয় ছাত্র যুবক কিংবা অভিভাবকের নয়। আপনারা এলিট শ্রেণী, আপনারা ব্যাংকে বসে চাকরি করবেন আর মনে মনে সমর্থন জানাবেন, এটা হবে না। আজকে সকলকে রাস্তায় নেমে আসতে হবে এবং সত্যি সত্যি সকলে রাস্তায় নেমে এসেছিল, যদিও কিছু কাপুরুষ চিরকালই ঘরে বন্দী থাকে এবং ছিল। কিন্তু আফসোস হচ্ছে এই যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্ববোধ, একে অপরকে আপন ভেবে প্রত্যেককে নিজের মতো করে আপন করে নিয়ে একে অপরকে বাঁচানোর জন্য জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিল, সেই বিপ্লব, সে অভ্যুত্থান শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হতে চলেছে। কারণ ঠিক আওয়ামী লীগের মতো আরেকটি রাজনৈতিক দল এখন ক্ষমতায় আঁকড়ে ধরেছে। এই দলটির প্রতি জনগণের সহানুভূতি ছিল, কারণ তারা গত 16-17 বছর মজলুম ছিল। তাদের লক্ষ লক্ষ মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, তাদের হাজার হাজার কর্মী গ্রেপ্তার হয়েছে। তারাও সাধারণ জনগণের মতোই বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছে, যে কারণে মজলুম হিসেবে তাদের প্রতি মানুষের সহানুভূতি তৈরি হয়েছিল। কিন্তু রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের মজলুম কর্মী কখনো এক হয় না। যখনই সেটি একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, প্রথম দিন থেকে তারা জালিমের ভূমিকা অবতীর্ণ হলো। তারা গণভোট বাতিল করলো, গণভোটের রায় মানতে অস্বীকার করলো, তারা সংবিধান সংস্কার করতে অস্বীকার করলো। যে কথাগুলো তারা একটা বছর ধরে বলেছে বারবার, সংবিধান সংস্কার হবে, এটা হবে, সেটা হবে, যে কথাগুলো তাদের ইশতেহারে তারা উল্লেখ করেছে, তাদের পুরোপুরি ইশতেহারগুলোকে তারা একদম বেমালুম ভুলে গেছে, অস্বীকার করছে। ঠিক ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা যেটা করেছিল, হুবহু সেই কাজটা এখন বিএনপি করতে শুরু করেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তারা ঠিক ছাত্রলীগ, আওয়ামী লীগ যা যা করেছে হুবহু তাই তাই করছে। ঠিক সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী যা যা করেছে এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক তাই তাই করছে। ছাত্র দলের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলে হামলা করেছে। শহীদুল্লাহ হলের প্রভোস্টকে ভোর 5টায় তুলে নিয়ে গেছে নিজেদের মতো করে সবকিছু ম্যানেজ করার জন্য। শহীদুল্লাহ হলের সিসিটিভি উপড়ে ফেলেছে, খুলে নিয়ে গেছে, তার রেকর্ড চুরি করে নিয়ে গেছে, ছাত্রদল নিয়ে গেছে। এগুলো কি সব আইন প্রয়োগকারী আইনের মাধ্যমে হয়েছে? ছাত্রদল কোথাও ন্যূনতম আইনকে তোয়াক্কা করছে না, কারণ তারা জানে আইন প্রয়োগকারীর সংস্থার যে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তিনি তাদের লোক এবং তিনি তাদেরকে এসবের অনুমতি দিয়ে দিয়েছেন। আমরা জানি না কোনো কাগজপত্রের লিখিত অনুমতি তিনি দিয়েছেন কিনা, কিন্তু তিনি যে অনুমতি দিয়েছেন তার প্রমাণ হচ্ছে কোনো একটি ঘটনায় তার কোনো বক্তব্য নাই, কোনো বিবৃতি নেই এবং কোনো ধরনের আইনি ব্যবস্থা তিনি এখন পর্যন্ত গ্রহণ করেন নাই। আইন কিতাবে কি আছে সেইটার চেয়ে বড় কথা হচ্ছে প্রয়োগে কি আছে সেটা জানা। যখন মানুষ দেখতে পাচ্ছে যে ছাত্রদল যেখানে সেখানে যাত্রার উপর হামলা করছে, জৈন্তাপুরে হামলা করছে, কানাইঘাটে হামলা করছে, সিলেটে হামলা করছে, শ্রীমঙ্গলে হামলা করছে, বিরোধী দলের প্রত্যেকটা সমাবেশে হামলা করছে, হলে হলে হামলা করছে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার কোনো ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে না, পুলিশের সামনে হামলা করছে, পুলিশের ওপর হামলা করছে, তখন আইন সংস্থা আইন প্রয়োগ করা হচ্ছে না। তখন মানুষ বুঝে গেছে যে এখানে আসলে আর কোনো আইন নেই, এখানে এখন একটাই আইন, ক্ষমতায় থাকলে তুমি যা খুশি করতে পারো। ঠিক একই দৃশ্য আমরা দেখলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রংপুরে। সেখানেও তারা জুলাই প্রদর্শনী অনুষ্ঠানের যে আয়োজন করেছিল ছাত্র শিবির, ছাত্রদল কোনো ধরনের কোথাও কোনো আয়োজনই করে নাই। জুলাই তাদের কাছে যেন একটা বিভীষিকা। ঠিক আওয়ামী লীগের কাছে জুলাই যেমন একটা দুর্বোধ্য স্মৃতি, দুঃখজনক স্মৃতি, ঠিক তাদের কাছেও এরকম শোকের দিন হয়ে গেছে এখন জুলাই। তারা জুলাইয়ের জন্য কোনো প্রদর্শনী অনুষ্ঠান, কোনো অনুষ্ঠানের আয়োজন করতে দিচ্ছে না। ছাত্র শিবিরকে তারা আলটিমেটাম দিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে 5 মিনিটের মধ্যে তোমাদের জুলাই প্রদর্শনীর আয়োজন সব গুটিয়ে ফেলো। কি মারাত্মক এক সন্ত্রাসী সংগঠন ছাত্রদল, মাত্র 5 মিনিটের জন্য সময় দিয়েছে ছাত্র শিবিরকে। ভাই 38 বাজে, 5 মিনিটের ভেতরে এটা নামাতে বলবেন কি সুশীল বক্তব্য দিয়ে? ভাই আমাদের এটা নিয়ে কথা বলার দরকার নেই। সুশীল বক্তব্য দিয়ে 5 মিনিটের ভেতরে এটা নামাতে বলেন। সেই 5 মিনিটের মধ্যে ছাত্র শিবির তাদের
প্রদর্শনী গুটিয়ে ফেলতে না পারায় তাদের প্রদর্শনীর অনুষ্ঠানে সশস্ত্র হয়ে ছাত্রদলের টোকাই পোলাপানগুলো বিভিন্ন রাস্তা থেকে টুকিয়ে টোকাই মানে কুড়াইয়ে নিয়ে আসা মানুষ, কারণ কোনো ভদ্র ছেলে এখন আর ছাত্রদল করছে না। তাদের চেহারা দেখলে বোঝা যায় যে এরা রাস্তা থেকে ফুটপাত থেকে ধরে আনা, ভাড়া করা, এবং এদের অনেকেরই পিতৃ পরিচয় নেই। এইরকম মানে এইরকম পরিচয়হীন, কারো পিতৃ পরিচয় নেই, কারো পরিচয়ই নেই, এরকম লোকজনকে ছেলেপেলেকে ধরে নিয়ে এসে তাদেরকে দিয়ে হামলা করে ছাত্রদল, করে ছাত্র শিবিরের সেই সব প্রদর্শনীতে ভাঙচুর চালায়। ছাত্রদল তাদের যে 5 মিনিট দিয়েছিল, ঠিক সেই 5 মিনিট ছাত্রদল নিজে পেয়েছে। 5 মিনিট পর ছাত্র শিবির যখন রুখে দাঁড়ায়, তখন তারা শিয়ালের মতো গর্তে পালিয়ে যায়। 5 মিনিট তারা টিকে থাকতে পারেনি ছাত্র শিবিরের সামনে। এটা একটা স্রেফ একটা ডেমো ভার্সন আমরা দেখলাম। ছাত্র শিবির যদি ছাত্রদলকে রুখে দাঁড়ায়, বাংলাদেশের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই, এমন কোন জনপদ নাই যেখানে ছাত্রদল 5 মিনিট টিকে থাকতে পারে। এটা ছাত্রদল নিজেও খুব ভালো করে জানে। ছাত্রদলের যে সারা দেশে কোনো অস্তিত্ব নেই, শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্তিত্ব নেই, সেটি তো ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে। তাদের একটাই উপায় আছে, সালাউদ্দিনের উপর ভর করে, পুলিশের উপর ভর করে সন্ত্রাসী কার্যক্রম চালানো। কিন্তু ছাত্র শিবির যদি বেগম রোকেয়ার মতো রুখে দাঁড়ায়, কিংবা জুলাইতে তারা যেভাবে রুখে দাঁড়িয়েছিল স্ট্যাম্প হাতে, যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্রদলকে সেই স্ট্যাম্প হাতে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ছাত্র শিবির, তাহলে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে ছাত্রদল। সালাউদ্দিন উলঙ্গ হয়ে ছাত্র শিবিরের কাছে মাপ চাইতে বাধ্য হবে। খুব বেশি দূরে নয় সেই দিন যেদিন সালাউদ্দিন নিজে দিগম্বর হয়ে তার সমস্ত পোশাক খুলে ক্ষমা চাইতে বাধ্য হবে নেপালের মন্ত্রীদের মতো, শ্রীলঙ্কার মন্ত্রীদের মতো। এই সালাউদ্দিন আহমেদের হাতে যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, তখন থেকেই পুলিশ ঠিক আওয়ামী লীগের পুলিশের ভূমিকায় চলে এসেছে। এই সালাউদ্দিন আহমেদের ক্ষমতা গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যার খুশি সে ধর্ষণ করছে, যার খুশি সে একে অপরের উপর হামলা করছে, খুন করছে। নিজেদের দলীয় কর্মী খুনের সংখ্যাও তাদের 300 ছাড়িয়ে গেছে, অন্যান্য খুনের সংখ্যা 600-র উপরে চলে গেছে। আপনারা অনলাইনে দেখবেন বিএনপি নামাতে অসংখ্য অকারেন্স তাদের, এত অকারেন্স তাদের, এত অঘটন তাদের যে এগুলো নিয়ে প্রশ্ন করার মতো কোনটা নিয়ে প্রশ্ন করবে। অসংখ্য ঘটনা, যাদের ঘটনা কম, এনসিপির ঘটনা কম, তাদেরকে একটা নিয়ে প্রশ্ন করছে, ওই এক চরথাপ্পড় নিয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে, ওই গাজী নজরুল ইসলামের প্রশ্ন করার সুযোগ। কারণ এরকম বিরোধী দলের জন্য ঘটনা 2-1টা, আর হাজার হাজার ঘটনা এই ছাত্র দলের, এই বিএনপি নামা, বিএনপির আমলনামা অনেক বড় ভারী হয়ে উঠছে। যেটা যে আমলনামা তৈরি করেছিল শেখ হাসিনা 15 বছরে, বিএনপি সেইটা তৈরি করেছে 15 মাস লাগে নাই তাদের। তারা এখন 1 বছর পার করে নাই, তার মধ্যে তারা তৈরি করে ফেলেছে। হ্যাঁ, 5ই আগস্টের পর তারা ওই সময়টাও তারা তাদের গণ্য করে নিয়েছে, এবং সেই সময়টাতেও তারা খুনোখুনি, তারা চাঁদাবাজি, লুটতরাজ এগুলো চালিয়ে গেছে, টেন্ডারবাজি সমানে চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় হুমকির বিষয় হচ্ছে যে এই সরকার তার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে গণভোট বাতিলের মধ্য দিয়ে। যে 70% ভোট যে বাতিল করতে পারে, সে কিভাবে 50%, 51% মানুষের ভোটে নিজেকে সরকার দাবি করে? অবিলম্বে এই সরকার তার বৈধতা হারাবে। জনগণ কোনোভাবে এই সরকারকে আর বৈধতা দিতে রাজি না, এবং এই সরকার যে অবৈধ সেটি এই জনগণ রাস্তায় নেমে এসে শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়েছে, ঠিক সেইভাবে এই সরকারকে জানান দিবে, আমরা আপনাকে চাই না, গো ব্যাক লন্ডন। এই সময়টা চলে এসেছে। আমরা জামাতের আমিরের কাছেও জানতে পারলাম, দেখলাম তার বক্তব্যে মোটামুটি তিনি একটা ইঙ্গিত দিয়ে ফেলেছেন। তিনি যেহেতু বেফাস কোনো কথা বলবেন না, তিনি বলে ফেলেছেন যে হয়তো খুব শীঘ্রই আমাদেরকে সরকার পতন আন্দোলনে নামতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন সরকারের পতন ঘণ্টা শুরু হয়ে গেল। আওয়ামী লীগ যেমন আবু বকরের চোখ তুলে ফেলে, চোখ অন্ধ করে দিয়ে তার পতন ঘণ্টা বাজিয়েছিল, এই তারেক রহমানের সরকার আলিফের চোখ তুলে ফেলে, নির্দয়ভাবে একটা কিশোরের চোখ উপড়ে ফেলে, তাকে অন্ধ করে তার ক্ষমতার পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে।
ছাত্রদলের নিয়ন্ত্রণে নাই, বিএনপির নিয়ন্ত্রণে নাই, তাদেরকে চালাচ্ছে অন্য কেউ এবং তারা সেইভাবেই চলছে, কারণ তাদের কোনো ব্রেইন নেই, ব্রেইনলেস। সার্জিস আলম বা নাহিদ ইসলাম বলেছে ব্রেইনলেস সংগঠনের মতো চলছে, কারণ তাদের এখন দেশ গঠনের কাজে তারা যে মজলুম ছিল সেইটাকে অবলম্বন করে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের এখন জালিম হওয়ার পরিবর্তে মুসলিমের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা ছিল, কিন্তু তারা প্রতিনিয়ত যেটা করছে অন্যকে ভিকটিম করছে, তাদের দলের লোকদেরকেও ভিকটিম করছে। অপরদিকে তারেক রহমানকে মানুষ যে খাম্বাচোর বলতো, তার উচিত ছিল তার এই কুখ্যাতিটা যেন সে রিমুভ করতে পারে, সে দূর করতে পারে, তার জন্য পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা দেখলাম খাম্বাচোরের অপবাদ ঢাকা তো দূরে থাক, তিনি এখন বিদ্যুৎ চোরের অপবাদ ঘাড়ে নিয়েছেন। তিনি কি করেছেন? তিনি ঘোষণা দিয়েছেন প্রিপেড মিটারে বা মিটারের যে চার্জ, ডিমান্ড চার্জ, এই ভাড়া তারা হ্যানত্যান কি কি চার্জ ছিল সেগুলো আর নেওয়া হবে না। এটা দিয়ে তারা মিডিয়া সেল থেকে তাদের বিভিন্ন প্রচার প্রপাগান্ডা থেকে প্রচারণা চালিয়েছেন, কিন্তু বাস্তবে প্রত্যেকে দেখছে যে হ্যাঁ, চার্জ এখনো কাটা হচ্ছে। জাতির সামনে নিজেকে এতটা নির্লজ্জ প্রমাণ করার জন্য আপনাদের এত নিচে নামতে হবে কেন? কি দরকার ছিল চার্জ নেওয়া হবে না এই ঘোষণা দেওয়ার? সেটা তো করলেন। বিদ্যুতের দাম বাড়ালেন, বললেন আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়াবে না, বলে 1 মাসও অপেক্ষা করলেন না, বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। তাহলে বাড়াবেন না কেন বলেছিলেন? অর্থাৎ সরকার তার নিজের মধ্যে নাই, কারো ফুসলানিতে, কারো কুমন্ত্রণায় এই সরকার চলছে। সরকার নিজেই হয়তো কোনো আমলাতন্ত্রের কাছে বন্দী হয়ে গেছে। অতএব এই সরকারকে সরকারে রাখলে জনগণের ক্ষতি ছাড়া আর কিছু হবে না। বিদ্যুতের জন্য হাহাকার, লোডশেডিং এর জন্য হাহাকার, গ্যাস নেই মানুষের বাসা বাড়িতে, মহিলারা রাস্তায় নেমে এসেছে। তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে সেলফি তুলে বেড়াচ্ছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে সেলফি তুলে বেড়াচ্ছেন, আর মহিলারা রান্না করতে পারছে না, তাদের ছোট বাচ্চাদের খেতে দিতে পারছে না গ্যাসের অভাবে, বাসায় কারেন্ট নেই, বাচ্চারা লেখাপড়া করতে পারছে না। এমন পরিস্থিতিতে আপনি সেলফি তুলে বেড়ান, গাড়ি ড্রাইভ করে ঢাকা শহর দেখে বেড়ান, মানে জনগণকে নিপীড়নের মধ্যে রেখে আপনি যে গাড়ি ড্রাইভ করে কি দেখতে চান? এই যে জনগণ যে রাস্তায় নেমে এসেছে হাড়ি পাতিল নিয়ে, এটা আপনার চোখে পড়ে না? আলিফের চোখ অন্ধ করার সাথে সাথে তো আপনারা নিজেরও অন্ধ হয়ে গেছেন। খুব বেশি সময় আর লাগবে না, এই সেই আগস্ট মাস, যেই আগস্ট মাসে শেখ মুজিবের মতো দানব সরকারকে, মানে বাংলাদেশের সবচেয়ে বড় দানব যদি কেউ থাকে তাহলে সেটা ছিল শেখ মুজিব। অনেকেই হয়তো জানেন না যে শেখ মুজিব এই 15 আগস্টে সংবিধানকে ভায়োলেট করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিল যে বাংলাদেশের সমস্ত একক কর্তৃত্ব স্রেফ তার হাতে নিয়ে এসেছিল। বাকশাল তো কায়েম করলোই, একদলীয় শাসন ব্যবস্থা তো করেছেই, সেই দলের ভিতরে দলের কারো আর ক্ষমতা ছিল না। শেখ মুজিব যা বলবে তাই আইন, শেখ মুজিব যা বলবে তাই সংবিধান, এইভাবে সংবিধানকে পরিবর্তন করা হয়েছিল। এবং সেই সাথে একই সঙ্গে শেখ মুজিবের সমস্ত কলকাঠি চলে গিয়েছিল ভারতের হাতে, যেটা জানতে পেরে অন্য বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশের সেনাবাহিনীকে এটা অবগত করে যে আপনাদের দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে গেছে, আগামীকাল সেটার চূড়ান্ত পেরেকটা গাড়া হবে। আপনারা চাইলে আপনাদের দেশকে উদ্ধার করতে পারেন অথবা ভারতের হাতে তুলে দিতে পারেন। ঠিক ওই রাতেই সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে শেখ মুজিবের মতো একটা দানবকে উৎখাত করে, সেটাই আগস্ট মাসে। শেখ মুজিবের উত্তরসূরি হয়ে শেখ হাসিনাও যে দানব হয়ে উঠেছিল, এই আগস্টেই তাকে উৎখাত করা হয়েছে। এই আগস্টেই এই নতুন দানবকে উৎখাতের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। দেশবাসী মোটেও ভালো নেই, তাদের ঘরে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, খাবার নেই, প্রত্যেকটা সবজির মূল্য বাড়তি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, এবং রাজপথে শিক্ষাঙ্গনে নিরাপত্তা নেই। ছাত্রদল যখন তখন লাঠিসোঁটা নিয়ে হামলা করছে, ছাত্রদল বিভিন্ন অপবাদ দিয়ে ছাত্রদের উপর হামলা করছে, সমকামিতার অপবাদ দিয়ে সেখানে একটা হলের ভেতর অরাজকতা সৃষ্টি করেছে, যেখানে সমকামিতায় আটক যারা ছিল বা যাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আনা হয়েছে তারা নিজেরা বলেছে তারা এই ধরনের কিছুই করে নাই, তাদেরকে জোর করে স্টেটমেন্ট দিতে, বক্তব্য দিতে বাধ্য করেছে ছাত্রদল, এবং সেটাকে ভিডিও করে ভাইরাল করেছে। এইভাবে করে ছাত্র শিবিরের চরিত্র হনন করে ছাত্রদের ওপর আপনারা যদি নির্যাতন চালাতে চান, 1 দিন 2 দিন আপনাদেরকে মিডিয়া প্রশ্রয় দিয়ে খুব বড় কিছু করতে পারবে, তারপর 3য় দিন আপনারা কিন্তু
আপনাদের সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে এবং আপনারাই ধরাশায়ী হবেন। আপনাদের যে ক্ষমতা নেই সেটি গত 15-17 বছরে মানুষ খুব ভালোভাবে দেখেছে যে ছাত্র দল কার কি ছিটতে পারে এটা সবাই মোটামুটি জানে। তারা যে মানে ধানের খেতে পালায় থাকতে হয়েছে, তাদের যে রিক্সা চালায় খাইতে হয়েছে, তাদের যে ইয়াবা ব্যবসা করে খাইতে হয়েছে, তাদের যে অন্যের কাছে মাথা নত করে বাঁচতে হয়েছে, সেটা সবাই ভালো করে জানে। ছাত্র দলের বিএনপির কি ক্ষমতা আছে সেটা আমরা দেখেছি তো। নেত্রীকে পর্যন্ত ভেউ ভেউ করে কাঁদতে হয়েছে, তার পাশে কোনো নেতাকর্মী ছিল না। তারেক রহমানের কোমর ভেঙে গেছে, তার পাশে কেউ ছিল না। এই বিএনপি যদি মনে করে যে তারা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠবে, এই আগস্টেই তারা প্রমাণ পেয়ে যাবে যে তাদের সেই দিন আর নেই, তাদের সেই শক্তি নেই। অতএব যারা বিএনপিকে সাপোর্ট করেন তারা জনগণকে সাপোর্ট করতে শেখেন। মনে করেন যে বিএনপিকে সাপোর্ট করার কারণে আপনি কোথাও কোনো সুযোগ সুবিধা পাবেন, এটা ভুল। বিএনপির হাতে সুযোগ সুবিধা দেওয়ার মতো কিচ্ছু নেই। একটা ফ্যামিলি কার্ড পেতে হলো তাদের সাথে রাতের বেলা পুকুর ঘাটে যাইতে হয়। নিজের চরিত্রের বিনিময়ে ফ্যামিলি কার্ড নেবেন, এইরকম নিচু লেভেলের যদি কোনো নারী থেকে থাকেন নিতে পারেন, কিন্তু আমার ধারণা এরকম নারী বাংলাদেশে অন্তত ভদ্র ঘরে পাওয়া যাবে না। এমনও হতে পারে যে ফ্যামিলি কার্ড যারা পাবে মানুষ তাদেরকে চরিত্রহীন বলে ঘৃণা করতে শুরু করবে। কারণ প্রত্যেকটা ফ্যামিলি কার্ডের পেছনেই ধর্ষণের ঘটনা আছে, পুকুর পাড়ে আসার ঘটনার খবর ভাইরাল হয়ে গেছে, একেবারে ফোন রেকর্ড আছে, মহিলারা নিজেরা সাক্ষী দিচ্ছেন যাদেরকে এই ধরনের কুপ্রস্তাব দেওয়া হয়েছে। তারেক রহমান এত অল্পতে এত দুর্গন্ধ ছড়াবেন এটা কেউ ভাবে নাই। তার মায়ের, তার বাবার সমস্ত ক্রেডিট তিনি 5-6 মাসে একেবারে ধ্বংস করে দিয়েছেন। শেখ হাসিনা তাকে বলেছিল তারেক রহমান একটা কুলাঙ্গার, সেটা হয়তো সে জিয়াউর রহমানের উপর বিষোদ্গার করে বলেছিলেন, কিন্তু বিরক্ত হয়ে বলেছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি খালেদা যে জিয়াউর রহমানের এখন আমরা দেখছি যে তাদের যতটুকু সুনাম বাংলাদেশে ছিল সেটাও ধ্বংস করে দিয়েছিলেন তারেক রহমান। তিনি প্রমাণ করলেন শেখ হাসিনা যেটা বলেছে সেটা এখন সঠিক হয়ে প্রমাণ হচ্ছে। শেখ হাসিনার এই বক্তব্যকে যদি মিথ্যা প্রমাণ করতে হয় তাহলে তারেক রহমানকে এই যে দুর্গন্ধ তিনি 5-6 মাসে ছড়িয়েছেন সালাউদ্দিনের নেতৃত্বে, তার এই নেতৃত্ব চেঞ্জ করতে হবে, তাকে পরিবর্তন হইতে হবে এবং শক্ত হাতে হাল ধরতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি নিয়ন্ত্রণ না থাকে সরাসরি স্বীকার করে তাকে এই হাল ছেড়ে দিতে হবে যে আমি পারলাম না, গুড বাই বাংলাদেশ, আমি লন্ডন ফিরে যাই। অলরেডি নুরু জানতে চেয়েছে বিকল্পকে, ঠিক যেভাবে হাসিনা জানতে চেয়েছিল। বিকল্প তৈরি হয়ে যাবে, আপনার টেনশনের কিছু নাই। আপনি ব্যর্থ, এটা আপনার মির্জা ফখরুল আপনার মহাসচিব স্বীকার করেছে, আপনিও স্বীকার করেন, স্বীকার করে গুড বাই হন। আর দেশের মানুষকে জ্বালাতন করেন না। দেশের মানুষ নিজের জন্য, দেশের জন্য, জাতির জন্য জীবন দিতে শিখে গেছে। তারা রক্তের বিনিময়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে স্বস্তিতে বসবাস করার সুযোগ দিন। এই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।